আর কিছুক্ষণের মধ্যে শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস দুপুরবেলায় দেশে ফিরেছেন, আর হয়তো কয়েকটা মিনিট পরেই আমরা দেখব নতুন অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গভবনে শপথ নিচ্ছেন। সেখানে আমার সহকর্মীরা আছেন, তাদের সঙ্গে তো কথা হবেই, সাথে আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, লেখক ও সমাজ বিশ্লেষক, শিক্ষাবিদ, থাকবেন ব্যারিস্টার মিতি সানজানা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আমি একটু জানতে চাচ্ছি যে শপথ অনুষ্ঠান কি শুরু হয়েছে কিনা, তাহলে আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। শপথ অনুষ্ঠান হতে আরও 1-2 মিনিট বাকি, তার মধ্যে একটু অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার আছেন, তার সাথে একটু ছোট করে আলাপ সেরে নেই। স্যার, আপনি ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন যে উপদেষ্টা পরিষদে কারা কারা থাকছেন। এদের মধ্যে উপদেষ্টাদের মধ্যে দুজন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক। এই বিষয়টিকে কি স্যার আপনার অভূতপূর্ব লাগছে যে প্রবীণ আর নবীন, একেবারেই নবীনদের একটা মিলিত উপদেষ্টা পরিষদ? যে ছাত্ররা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সমন্বয়কারী বলে পরিচিত, অবশ্যই তাদের এই উপদেষ্টা পরিষদে থাকা সঙ্গত, কারণ আন্দোলনের ভিতর দিয়ে তারা ওই বিষয়টা অভিজ্ঞতা অর্জন করেছেন এবং জনমন তারা বুঝতে পারেন। আর এর মধ্যে প্রবীণ লোকেরা আছেন, যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি তো অনেক বয়স্ক লোক, হ্যাঁ, কাজেই তাদের নেওয়াটা সঙ্গত হয়েছে, অসঙ্গত কিছু না। জি, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে স্যার ছাত্র জনতার অভ্যুত্থানের পর আজকে যে সরকারটি শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, তাদের কাছ থেকে আপনার কি প্রত্যাশা? জনতার তো এক ধরনের প্রত্যাশা আছেই, তার প্রতিফলনও নিশ্চয়ই আপনার বিশ্লেষণে আমরা পাবো। একটা ব্যাপার হলো যে আমাদের রাজনীতি স্বাধীনতার পর থেকেই, হ্যাঁ, আমাদের স্বাধীনতা অর্জনের পর থেকেই, অর্থাৎ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ভালোভাবে চলছে না। বঙ্গবন্ধু নিহত হয়েছেন, তার সঙ্গে ফজলুল হক মনি, তার ভাগিনা, তার ভগ্নিপতি আব্দুর রব সাইদ নিয়াবাদ, এরা নিহত হয়েছে। সারা দেশ জুড়ে আওয়ামী লীগের লোকেরা আতঙ্কের মধ্যে পড়ে গেছিলেন, অনেকে দেশ ছেড়ে অন্য জায়গায় চলে গেছিলেন, দেশের ভিতরেও অনেক হত্যাকাণ্ড ইত্যাদি হয়েছে, রাজনৈতিক সংঘর্ষ। এরপরে সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছে, সামরিক বাহিনীর হাতে ক্ষমতা গেছে। কিছুদিন খন্দকার মোশতাক ছিলেন, 3 বছরেরও কম সময়। তো সেনাবাহিনীর হাতে যাওয়ার ফলে রাজনীতির ধরন বদলে গেছে। যে গণতন্ত্রের প্রতিশ্রুতি বঙ্গভঙ্গ সব বক্তৃতায়, সব বিবরণে, সর্বত্র সবসময় বলতেন, সেটা ক্ষমতাসীন হয়ে তিনি রক্ষা করতে পারেননি। বছর দিন যাওয়ার সময়ই আপনার বাকশাল গঠন করেন, একদলীয় ব্যবস্থা, তখনকার সোভিয়েত ইউনিয়নের ব্যবস্থার মতো। সোভিয়েত ইউনিয়ন দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু কাজ আরম্ভ করেছেন আওয়ামী লীগের পূর্ববর্তী কোনো প্রতিশ্রুতি বা কোনো অনুশীলন, চিন্তাভাবনা কিছু ছাড়া। এবং বাকশাল আসলে গঠনের সময়ই বঙ্গবন্ধুর একেবারে বলা যায় নিঃসঙ্গ হয়ে গেছেন। তার সঙ্গে অনেকেই কথা বলেন যারা যায় তোয়াজের ভাষায়। তো এই সম্পর্কে পক্ষপাত মুক্ত থেকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করা এবং ইতিহাসকে বোঝা দরকার। রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে যখন জেনারেল জিয়াউর রহমান ক্ষমতাসীন ছিলেন, তখন ক্রমাগত সেনাবাহিনীর ভিতরে
সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহের অথবা মানে ইয়েকে ইকো হচ্ছে মনে হয় ক্ষমতা প্রফেসর, যদি পরিবর্তনের একটু নানা বিষয়টা রকম দেখতেন। চেষ্টা হয়েছে। জি স্যার, তো আমি 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 যেটা এইভাবে বলতে চাচ্ছিলাম, এই যে নতুন সরকারটি আসলে শপথ নিতে যাচ্ছে, সেখানে প্রত্যাশা কি, জনমতের প্রতিফলন কতখানি ঘটবে বলে আপনি মনে করেন? যারা এখন ক্ষমতাসীন হয়ে যাচ্ছেন তাদের এক নম্বর কাজ হলো দেশে সংঘাত, সংঘর্ষ, রক্তপাত যাতে না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ। জি জি স্যার, গত ক্ষমতা না যে বলে আমরা কি আন্দোলনটা গেল দায়িত্ব ১ মাসেরও কম বলতে পারি? সময়ের, স্যার, এটা তো একটা দায়িত্ব, আসলে ক্ষমতা নেওয়ার বিষয়টা আসবে কিনা? ক্ষমতা নেওয়ার বিষয় এটা তো একান্ত কনস্টিটিউশনালি দেখলে কঠিন এটাকে সব দিক দিয়ে জাস্টিফাই করা। জি একটা বিদ্রোহের মধ্য দিয়ে ওই সরকারের, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। শেখ হাসিনা পদত্যাগ করে তিনি আগরতলা হয়ে দিল্লিতে চলে যান এবং দিল্লি গভর্নমেন্ট তাকে প্রথমে আশ্রয় দিতে চাননি। তারপরে আরও নানান দেশের সাথে যোগাযোগ করেছেন শেখ হাসিনা, শেষ পর্যন্ত দিল্লিতেই তিনি এখন আছেন। এই যে রাজনৈতিক শূন্যতা আন্দোলনের মধ্য দিয়েই, খুব দীর্ঘ আন্দোলন নয়, কিন্তু আন্দোলনের মধ্যে যে কর্মকাণ্ড হয়েছে সেটা সামান্য নয়। যদি আমরা দৈনিক পত্রিকাগুলোতে যেসব খবর বেরিয়েছে তাদের থেকে বুঝতে চাই যে মোট কতজন নিহত হয়েছেন, তাহলে এই গত ২০-২৫ দিনের মধ্যে ৫০ লোক নিহত হয়েছেন। আর অনেক সম্পত্তি ধ্বংস করা হয়েছে। এই যে মেট্রো রেল তো খুব ২-৩ মাসের মধ্যে ঠিক করতে পারবে বলে মনে হয় না, আরও বেশি সময় লাগবে। অনেক জায়গায় রেল লাইন নষ্ট করা হয়েছে। অনেক আওয়ামী লীগের অনেক লোকের গাড়ি, বাড়ি, দোকান, আসবাবপত্র অনেক কিছু ভাঙচুর করা হয়েছে। শেখ হাসিনার নিজের বাড়ি, যেটা সরকারি গণভবন নামে পরিচিত, সেই বাড়িতে ঢুকে যত আসবাবপত্র ছিল, জিনিসপত্র ছিল, সবগুলি নিয়ে গেছে, ভাঙচুর করেছে। এই সব ঘটনা দেখবো আমরা যে কম সময়ের মধ্যে হলেও এই ঘটনাবলীর ফলে মানুষের প্রাণহানি, রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষয় এবং কোনো ব্যক্তিরও এই বাড়ি, গাড়ি ইত্যাদি ধ্বংস করা হয়েছে। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের একটা প্রধান কাজ হলো সংঘাত, সংঘর্ষ, রক্তপাত, প্রাণহানি, সরকারি সম্পত্তি এবং মানুষের ব্যক্তিগত সম্পত্তি যাতে ধ্বংস করতে না পারে এটা বন্ধ করা। আমাদের দেশের থানাগুলোর মধ্যে কোনো পত্রিকায় দেখছি যে প্রায় ১৫০টির মতো থানা বিদ্রোহীরা আক্রমণ করেছে। একটি থানায় ১৩ জন পুলিশকে হত্যা করা হয়েছে। আর কোনো থানায় একজন করে হত্যা করা হয়েছে। তার ফলে পুলিশ একটা অসহায় অবস্থায় পড়ছে। জি স্যার। পুলিশের হাতে বন্দুক থাকলেও যারা বন্দুকহীন অবস্থায় আক্রমণ করতে আসছে, তাদের আক্রমণের মোকাবেলা করতে পারেননি। অনেক জায়গাতেই পুলিশ এখানে ওখানে পালিয়ে গিয়েছে। তার ফলে এই থানাতেও ভাঙচুর, লুটপাট ইত্যাদি করা হয়েছে। তো বোঝা যায় যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার
কিছুই করতে পারছিল না। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্মি, নেভি, এয়ারফোর্সের প্রধানদের, সেনাবাহিনী প্রধানদের, তারপরে পুলিশের, র্যাবের উচ্চপদস্থ লোকদের নিয়ে একটা মিটিং করেন নিজের বাড়িতে। জি, মিটিং করেন জি স্যার। তারপরেই তো আসলে উনি যখন পদত্যাগ করলেন, তারপরে এই যে বেশ কিছু ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আজকের যে সরকারটি তারা শপথ নিচ্ছে, অন্তর্বর্তী সরকার। স্যার, আমি একটু যে আমাদের সঙ্গে ব্যারিস্টার মিতি সানজানা আছেন, তার কাছ থেকে একটু শুনে আবার আপনার কাছে আসছি। জি, ব্যারিস্টার মিতি সানজানা, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ কি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমরা দেখেছি যে অনেক রক্তপাত, অনেক সংগ্রাম এবং অনেক আসলে আমি বলবো যে একটি কঠিন পথ পরিক্রমার মাধ্যমে আজকে বাংলাদেশের যে তরুণ সমাজ, তারা যে আমাদেরকে পথ দেখালো, যেখানে এমন একটি কালচারে পরিণত হয়ে গিয়েছিল যে যেখানে বুদ্ধিজীবী সমাজের জ্ঞানী গুণী সকলেই কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার যখন সাহস পায়নি, তখন এই ছোট ছোট ছেলেরা আমাদের প্রত্যেকের চোখে আঙ্গুল দিয়ে আসলে দেখিয়ে দিল। এবং এই যে কঠিন একটি পথ পরিক্রমার মাধ্যমে আজকে আমরা আজকের যে দিনটিতে এসে পৌঁছেছি, আমি মনে করি যে যেহেতু বাংলাদেশের 17 কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটি আসলে আশা আকাঙ্ক্ষা, এবং আমি বলবো যে তাদের সাপোর্টের মাধ্যমে আসলে এই রেভলিউশনটি বা বিপ্লবটি এগিয়ে গিয়েছে। এবং আজকে যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে এবং যে সদস্যরা, সেখানেও কিন্তু বাংলাদেশের যে জনগণ, তাদের যে একটি আশা আকাঙ্ক্ষা, সেটি একটি প্রতিফলন সেখানে ঘটেছে। কাজেই এখানে আসলে অনেক আশা আকাঙ্ক্ষা এই সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সারা বাংলাদেশের যে 17 কোটি মানুষ, তাদের অনেক 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 দিনের যে তারা তাদের ভোটাধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে, তারা যে গণতন্ত্রের যে চর্চাটি হারিয়ে যাওয়ার যে একটি এক্সাম্পল বাংলাদেশে তৈরি হয়েছে। কাজে সেই জায়গাটি থেকে আসলে অনেক বেশি আমি বলবো প্রেশার থাকবে এই সরকারটির উপরে। এবং একটি চমৎকার যে বিন্যাসটি আমরা দেখতে পেলাম, এখানে যারা সদস্য রয়েছেন তাদের মধ্যে আমরা 2 জন তরুণ সদস্য দেখতে পেলাম। বাংলাদেশের যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত এই পর্যন্ত এসে আসলে এই ধরনের একটি চমৎকার এবং অভূতপূর্ব যে দৃষ্টান্ত স্থাপিত হলো বাংলাদেশে, যে ছাত্র সমাজের প্রতিনিধি, সারা বাংলাদেশের মানুষের ভয়েসটি আমরা আসলে যাদের মাধ্যমে আমরা আসলে কানে পৌঁছেছে শেষ পর্যন্ত, যে সারা বিশ্ব এবং সারা বিশ্ব দরবারে সেটি যে আঘাত করেছে যে বাংলাদেশের মানুষ আসলে কি চায়, তাদের আশা আকাঙ্ক্ষা, সেই ছাত্র সমাজের 2 জন প্রতিনিধি এখানে রয়েছেন। আমরা জানি যে সারা পৃথিবীতে, সারা বিশ্বে অনেক অল্প বয়সী তরুণ রাজনীতিবিদরা রয়েছেন। ফিনল্যান্ড বলেন, পোল্যান্ড বলেন, এই সমস্ত দেশে 30s এর কোঠায় যারা থাকেন, তারা কিন্তু মানে মিতি সানজানা একটু থামাচ্ছি, খুবই দুঃখিত। আমরা সরাসরি বঙ্গভবনে চলে যাই, সেখানে শপথ অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে বলে আমরা সরাসরি একটু দেখে আসি। জি, অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, অব্যাহত অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 24 শ্রাবণ 1431, 8 আগস্ট 2024 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বোনদের। আমি সাম্প্রতিক
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি আজ 24 শ্রাবণ 1431 8 আগস্ট 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ প্রদান করেছেন। মাননীয় নিয়োগ প্রদান করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান
উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জনাব সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, জনাব আদিলুর রহমান খান, জনাব হাসান আরিফ, জনাব তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মিস শারমিন মুর্শিদ, জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, জনাব সুপ্রদীপ চাকমা, জনাব আফম খালিদ হাসান, মিস ফরিদা আক্তার, মিস নূরজাহার বেগম, জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়োগ দান করেছেন। জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম এবং জনাব সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেই। আমি এখন অন্যান্য মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ।
মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। বঙ্গভবন থেকে আমরা সরাসরি দেখছিলাম শপথ গ্রহণ অনুষ্ঠান। আমরা আবারও রাজনীতির সেটে ফিরে আসলাম। আমাদের সঙ্গে মিতি সানজানা আছেন। মিতি সানজানা, দেখছিলেন আপনিও শপথ। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সারা বাংলাদেশ একটি পরিবার। এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই। যারা বিপথে গেছে তাদের পথে আনতে হবে, যাতে আমরা একসঙ্গে কাজ করতে পারি। আসার পর শুনলাম এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটছে, মানুষ মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, চুরি করছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। কেমন ষড়যন্ত্র হচ্ছে বলে আপনি মনে করেন মিতি সানজানা? মানে নতুন সরকার ষড়যন্ত্র সামাল দেবে নাকি দেশ গোছাবে? জি দেখুন, এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে জুলাই বিপ্লব যেটা আমরা বলছি, এটি কিন্তু একটি ফুল অন রেভলিউশন, এবং এই ধরনের বিপ্লব যখন ঘটে তখন এই ধরনের যে পরিস্থিতিগুলোর কথা আমরা বলছি সেই পরিস্থিতি অস্বাভাবিক নয়। আপনি শ্রীলঙ্কায় যখন আপনার যে ঘটনাটি ঘটেছে, তারপরেও কিন্তু আমরা এই ধরনের কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। তো এই যে অস্থিতিশীল পরিস্থিতি, এখানে কিন্তু নানা গ্রুপের নানা ধরনের মানুষ এখানে রয়েছে। এখানে কিছু মানুষ রয়েছে, সাধারণ জনগণ রয়েছে, এবং তাদের যে বছরের পর বছর তাদের যে পুঞ্জীভূত যে ক্ষোভ, সেই বেদনার জায়গাটিতে
মানে জায়গাটিও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এখানে কিছু কিছু ব্যক্তি আছেন যারা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছেন, তারা হয়তো বা নানা নির্যাতনের শিকার, তারা এখন সেই প্রতিশোধমূলক আচরণ করছেন। কিছু কিছু ব্যক্তি রয়েছে তারা হতাশাগ্রস্ত, তারা জানেন না যে কি মানে হতাশাগ্রস্ত দিনের পর দিন থেকে তাদের ভিতরে এক ধরনের এই ধরনের মনোভাবের তৈরি হয়েছে। কিছু কিছু লোক আছেন যারা একেবারে ক্লুলেস, তারা জাস্ট তাদের ওই ধরনের কোনো ক্রিমিনাল মাইন্ডসেট নেই, তারা জাস্ট অন্য সবাই যা করছেন দেখা দেখি তারাও হয়তো সেই ভাঙচুরে অংশগ্রহণ করছেন। কিন্তু এই ধরনের পরিস্থিতি এটি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এবং আমরা জানি যে পুলিশ সদস্যদের একটি বড় অংশ তারা এতদিন মাঠের বাইরে ছিলেন, তাদের ভিতর নানা ধরনের ভীতি ছিল যে জনগণ আসলে কিভাবে তাদের সাথে রিঅ্যাক্ট করবে, কি ধরনের আচরণ করবে। তো আমার আসলে জনগণের প্রতি আমি উদ্দেশ্য করে তাদেরকে বলতে চাই যে এই আইন শৃঙ্খলার রক্ষাকারী সদস্য যারা রয়েছেন তারা প্রত্যেকেই একটি চাকরি করেন এবং তারা আসলে জনগণের বন্ধু। অতীতে যা হয়ে গেছে সেই পিছন দিকে না তাকিয়ে আমরা আসলে এখন একসাথে হাতে হাত রেখে কাজ করে সকলে একটি নতুন বাংলাদেশ। এখানে অনেক ধরনের ভেস্টেড গ্রুপ রয়েছে, আপনি যেটা বলছেন যে ষড়যন্ত্র, হ্যাঁ অবশ্যই ষড়যন্ত্রের বিরাট একটি অংশ রয়েছেন যারা হয়তো এই পরাজয়কে মেনে নিতে না পেরে তারা বিভিন্ন ধরনের এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হচ্ছেন। এবং সেখান থেকে তো আমি অবশ্যই আমার একটা সুফল আমি পাচ্ছি, বেনিফিট পাচ্ছি, সেটাকে আমার বিদেশে দেখাতে সুবিধা হচ্ছে যে এই ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। তো সেখানে তো বিভিন্ন ধরনের ভেস্টেড গ্রুপ যাদের নানা ধরনের স্বার্থান্বেষী মহল রয়েছে। কিছু লোকজন তারা আসলে এই সময়টিকে কাজে লাগিয়ে দুর্বৃত্ত যারা রয়েছে তারা বিভিন্ন চুরি ডাকাতি লুটপাটের সাথে তারা নিজেদেরকে যুক্ত করছেন। কিন্তু একটি কথা একদম স্পষ্টভাবে মনে রাখতে হবে যে প্রত্যেকটি জিনিস কিন্তু দেখা হচ্ছে এবং তারা সকলেই কিন্তু নজরদারিতে রয়েছে। প্রত্যেকটি জায়গায় সিসিটিভিতে আমরা সেই সমস্ত ব্যক্তিদের চেহারা দেখতে পাচ্ছি, তাদের কার্যকলাপ সবকিছু দেখতে পাচ্ছি। এবং এতদিন কনস্টিটিউশনালি যদি আমরা চিন্তা করি, সাংবিধানিকভাবে তো একটা ভ্যাকুয়াম ছিল এখানে, তাই না? আমাদের তো আসলে ইন্টারিম সরকার গঠন করবার কোনো বিধান তো আমাদের সংবিধানে নেই এবং এখনো নেই। এটা কিন্তু আমরা একটা নেসেসিটি অফ ডক্ট্রিনের মাধ্যমে এই ইন্টারিম সরকারটি ফর্ম করা হলো একটা প্রয়োজনীয়তার থেকে। তো এই যে সরকারটি এখন গঠন করা হলো, আমি খুবই আশাবাদী যে মিথি সঞ্জয়রা মাত্রই উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন। ডক্টর আসিফ নজরুল স্যার আছেন সেখানে, আমার সহকর্মীরাও আছেন। তার প্রতিক্রিয়া বোধহয় নিচ্ছেন আমার সহকর্মীরা, আমরা যদি একটু সরাসরি দেখতে পারি। অর্জন এবং সেটার মাহাত্ম্য লাভ হয়ে যাবে, এটা আমাদের সবাইকে মনে হয়। জি, আমরা প্রতিক্রিয়াটি শুনতে শুনতে আসলে কথাটা ঠিক বুঝতে পারলাম না, শেষই হয়ে গেল। আমি একবার দর্শকদের উদ্দেশ্যে পড়ে শোনাই কারা কারা আছেন ও উপদেষ্টা যে পরিষদ বা মণ্ডলী সেখানে। সালেউদ্দিন আহমেদ আছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার তিনি। ডক্টর আসিফ নজরুল, আইন বিভাগের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আদিলুর রহমান খান আছেন, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক। এএফ হাসান আরিফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল, তিনি আছেন এই পরিষদে। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, সৈয়দা রিজওয়ানা হাসান, বেলার প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা কি আবার বঙ্গভবনে যাব সরাসরি? যে আমরা আবার সরাসরি বঙ্গভবনে গিয়ে প্রতিক্রিয়া জানতে চাই। ভিকটিম তাদের রেমেডির জন্য চেষ্টা করা দরকার। এটা অনেক বড় দায়িত্ব, এই দায়িত্ব পালন করা খুবই চ্যালেঞ্জিং। দেখা যাক আমরা কতখানি করতে পারি, দোয়া করবেন। ফারুকী আজম এবং সুপ্রদীপ চাকমা, ডাক্তার বিধান রঞ্জন রায় ছাড়া 16 জন, এখানে আমি 16 জনের নাম পেয়েছি, 15 জন, আমি তো 15 জন জানি, 16 জন উপদেষ্টা আজকে শপথ নিয়েছেন। শারমিন মুর্শিদ আছেন, তিনি ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা। আফম খালিদ হাসান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির। ফরিদা আক্তার আছেন, নির্বাহী পরিচালক। তারা সবাই
এই উপদেষ্টা পরিষদে আছেন। মিতি সঞ্জনা, যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যারও আছেন, তার কাছে একটু জানতে চাই। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, এরই মধ্যে বিএনপির কর্মীরা নানা জায়গায় তাদের শক্তি প্রদর্শন শুরু করেছে, বিষয়টি কেমনভাবে দেখছেন আপনি? একটা বড় পরিবর্তন ঘটে গেছে যে আওয়ামী লীগ দেশ শাসন করছিল এবং একটা বড় অভিযোগ ছিল দেশে বিদেশে সর্বত্র যে গত 3টে নির্বাচন জাতীয় সংসদের প্রকৃতপক্ষে নির্বাচন হয়নি জাতীয়, কারণ এর মধ্যে একটা বড় দল অংশগ্রহণ করেনি। আর অংশগ্রহণ না করার একটা বড় কারণ, যেভাবে মানে ভোট কেন্দ্রগুলোতে সরকারের লোকেরা থাকেন, তাতে সরকারের বাইরে অন্য কোনো দল ওই ঠিকমতো ভোট দিতে পারবেন এটা ভরসা করতো না। ব্যালট বাক্স আগেই নানাভাবে ভর্তি থাকতো এবং আরও বহু রকমের অভিযোগ ছিল। আচ্ছা, বিএনপি বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল, এটাকে বাদ দিয়ে ইলেকশনগুলো করা হয়েছে। তার ফলে দেশের ভেতরে এবং বিদেশেও সেই তৎকালীন সরকারের, যে সরকার অপসৃত হলো, সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ছিল। তো এইগুলো অতিক্রম করে এখন যে সরকার গঠিত হয়েছে, এই গত প্রায় কম সময়ের একটু সরি স্যার, আপনাকে আমি থামাচ্ছি, আমি খুবই দুঃখিত, একটু বঙ্গভবনে যাই, আমরা আরেকজনের প্রতিক্রিয়া পেয়েছি। যথাযথ কমিটমেন্টগুলো পূরণ করে এই সরকারের মূল চ্যালেঞ্জ হবে। আপনি মোকাবিলায় এই সরকারকে সফলভাবে প্রতিজ্ঞাগুলো পূরণ করতে সহযোগিতা করবে। না, কথা খুব একটা স্পষ্ট শুনতে পাচ্ছি না স্যার, প্লিজ আপনি আবার যদি শুরু করতেন স্যার, ক্ষমা চাচ্ছি। স্যার, যে বিষয়টা বলছিলেন, যে একতরফা নির্বাচনের বিষয়টা আপনি বলছিলেন স্যার। জি। তো এই বাস্তবতায় নতুন যে সরকার গঠিত হয়েছে, তাতে অবশ্যই আমরা বলবো রাজনৈতিকভাবে বাংলাদেশ একটা বড় রকমের পরিবর্তন ঘটে গেছে। এই পরিবর্তন কেবল দেশের ভিতর থেকেই না, বাইরে থেকেও দেখার মতো। আচ্ছা, শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ, চীন, রাশিয়া এবং ভারত এই 3টি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা নিবিড় গভীর সম্পর্ক ছিল। হ্যাঁ, এবং সরকার বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব রেখে চলতে চেয়েছে। হ্যাঁ, চলছে। তো বৈদেশিক নানান রকম কখনো ঋণ নেওয়া অথবা কোনো সাহায্য নেওয়া, কোনো পরামর্শ নেওয়া, এইগুলো যদি দরকার হয় বাংলাদেশ যে কোনো রাষ্ট্রের কাছ থেকে সেটা চাইবে এবং তাদের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক থাকবে। তো আজকের পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এইসব শক্তি, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, এই শক্তিগুলো রাজনৈতিক চিন্তার, সামাজিক চিন্তার একটা বিশেষ ধারা ধরে করে। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে সেই ধারা থেকে বহুলাংশ বাইরে ছিল। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সরকারের সম্পর্ক ভালো ছিল না। গত নির্বাচনের সময়ও, যে নির্বাচনকে আমরা বলবো সুষ্ঠু নির্বাচন নয়, তো ওই নির্বাচনের বেশ
অন্তত 5-6 মাস আগে থেকে এখানে কোনো কোনো দূতাবাসের যে ওই অ্যাম্বাসেডর কিংবা হাই কমিশনার, তারা বাংলাদেশ সরকারকে প্রভাবিত করার, পরিচালিত করার নানান রকম চেষ্টা করেছে। এগুলো ঢাকার আমাদের নিজেদের প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে এবং বিবিসি, CNN, ওই আল জাজিরা এইসব মিডিয়া থেকেও প্রচার করা হয়েছে। আমরা যতটা লক্ষ্য করেছি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে পররাষ্ট্রনীতি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি আমরা একেবারে আমেরিকার সঙ্গে চলে যাই তাহলে আমাদের ভবিষ্যৎ যে ভালো হবে, হ্যাঁ, এইটা আমরা আশা করি না, ধারণা করি না, বুঝতে পারি না। আমরা যদি 1945 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে হ্যাঁ দুনিয়ার অবস্থাটা লক্ষ্য করি, তাহলে দেখি এক নম্বর শক্তি ছিল পৃথিবীতে গ্রেট ব্রিটেন। কিন্তু হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গ্রেট ব্রিটেন ক্রমাগত একটা দুর্বলতার দিকে, ক্ষয়ের দিকে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর 1 নম্বর শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আজকের পৃথিবীতে নানাভাবে নানা দেশে যারা এই নিয়ে চিন্তা করেন অনেক কথা বলেন, কিন্তু আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মানে মোটামুটি একটা দীর্ঘ সময়ের, অর্থাৎ 50 বছরের মতো ইতিহাস লক্ষ্য করি, হ্যাঁ, তাতে ক্রমাগত দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্র নানানভাবে উস্কানি দিয়ে, হ্যাঁ, উদ্দেশ্যমূলকভাবে হ্যাঁ যুদ্ধ লাগায় এবং যুদ্ধ লাগালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষভাবে স্বার্থ এই হয় যে তারা অস্ত্র বিক্রি করে বিপুল প্রফিট করতে পারে। আচ্ছা, আর মানে তারা নিজেদের কর্তৃত্ব কেবল নিজেদের দেশে সীমাবদ্ধ রাখতে চায় না, তারা গোটা দুনিয়াতে রাজত্ব করতে চায়, শাসন করতে চায়, কর্তৃত্ব করতে চায়। জি স্যার। আমরা স্বাধীনতা রক্ষা করতে হলে স্যার আমরা আরেকবার একটু বঙ্গভবনে যাই স্যার, আরেকটা রিঅ্যাকশন পেয়েছি, আমি ফিরছি। জি স্যার। যাতে আগামী দিনে যে প্রত্যাশা নিয়ে এতগুলো মানুষ রক্ত দিয়েছে সেটার প্রতিফলন তারা ঘটাবে এবং দেশের জনগণের কাছে, দেশের মালিকের কাছে তাদের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। তাদের নির্বাচিত সরকার হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। থ্যাংক ইউ। What is your next step and what is your vision to the economy? Economy is in doldrum right now because they have stolen the banks, they have stolen the stock market, they have stolen the coffer of the state. The country, the state of the economy is so dull that we have to start afresh. And that is very important for Bangladesh. But Bangladeshis are good entrepreneurs. Our farmers are hardworking. Our workers are hardworking. We have done in the past, we can do it again. Any message for the students? They have contributed a lot of hard work, cleaning the streets and also. Good job. Young generation should show the way. Good job. Good. It is example that we should all follow. And most importantly, these generations have set up an example for the upcoming future, and perhaps we can expect a lot of things that will happen in the tenure of Dr. Yunus as our chief advisor. Sure. I mean, this is an expectation. This interim government is the expectation of the people to get their ownership back. We have to get Bangladesh back. Yeah. We have to get the soul of Bangladesh back because they have sold the soul of the country. We must get it back. I'm sure together with the national consensus we can do it. So could you please identify your name and designation? My name is Amir Khosrow Mahmood Chaudhry. I'm the standing committee member of Bangladesh Nationalist Party and former Commerce Minister. Congratulations. Thank you. Thank you, sir. Congratulations. Thank you. Thank you, sir.
জি, আমরা শুনছিলাম আমির খসরু মাহমুদ চৌধুরীর রিয়াকশন। মিতি সানজানা, একটু জানতে চাই স্যার, আমি আসবো আপনার কাছে একটু পরে। রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে শিক্ষার্থীরা, শহর পরিষ্কার করছে তারা, রাত জেগে এলাকা পাহারা দিচ্ছে তারা, আমরা বড়রা ওদেরকে কিভাবে সাহায্য করতে পারি, কি করণীয় এখন? জি, আসলে তো এমন একটি চমৎকার বাংলাদেশী আমরা যেখানে দেখতে চেয়েছি। আমরা যদি বলি দেশ আসলে কি, দেশপ্রেম কি, দেশ কি, সেটি যখন আমরা বলছি, একটি দেশ কি শুধু কেবলমাত্র দালান কোঠা, স্থাপনা, অবকাঠামো, ব্রিজ, নদী নালা, আকাশ বাতাস, এভাবেই একটি দেশ হয় না। দেশের তো মানুষকে নিয়ে দেশ, তো সেই মানুষের কল্যাণে যারা আসলে কাজ করছে তাদেরকে আমরা স্বাগত জানাই। আজকে ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে তারা ট্রাফিক কন্ট্রোল করছে, যেহেতু সেখানে ট্রাফিক পুলিশ তারা আসলে অবসরে ছিলেন বা কর্মবিরতিতে ছিলেন। তো এটি একটি চমৎকার দৃশ্য এবং আমি নিজে দেখেছি তারা খুব সুন্দরভাবে সেই কাজগুলো তারা করে যাচ্ছে। এবং অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যখন সেখানে উপস্থিত নেই, তারা সেই স্থাপনাগুলোকে পাহারা দিচ্ছে, বিভিন্ন ধরনের অরাজকতা থেকে আসলে দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে তারা যে এগিয়ে আসছে। এইরকম একটি বাংলাদেশী আসলে আমরা দেখার। মিতি সানজানা, সেই রকম এক শিক্ষার্থী যারা শুরু থেকে এই আন্দোলনে ছিলেন এবং সামনের সারিতে ছিলেন, নাহিদ উপদেষ্টা পরিষদেও জায়গা পেয়েছে, তার রিঅ্যাকশনটা একটু শুনে আসি। তো তার জন্য কিন্তু এই কাজগুলোকে প্রথমে গুরুত্বের সাথে করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও আমাদের আলোচনা হবে সকলের সহযোগিতার ভিত্তিতেই। জনগণ যতদিন চাবে, জনগণ যেদিকে বলবে সেদিকেই কিন্তু এই সরকার ধাবিত হবে। ছাত্ররা চাইছে যে, মানুষ মনে করছে ছাত্ররাও রাজনীতিতে আসুক। আপনারা যেভাবে এক্সিকিউশনে আসলেন, নির্বাহী দায়িত্ব পালন করতে আসলেন, এই ব্যাপারে কিছু বলবেন? অবশ্যই, যদি বাংলাদেশ তারুণ্যের হাতে থাকে, বাংলাদেশ পথ হারাবে না। জনগণ আমাদের ছাত্র তরুণদের উপর ভরসা করে রাজপথে নেমে এসেছিল এবং আমরা তরুণরা রক্ত দিয়েছি, জনগণ নাগরিকরা রক্ত দিয়েছে। জনগণ যদি মনে করে যে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে, জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত আছে। কেমন সময় লাগতে পারে? কাজ করতে হবে, আপনাদের নিয়েই আপনাদের একটা বড় সমস্যা কিন্তু সবসময় থাকে, সেখানে কি আপনাদের সংস্কার বা কোনো কিছু চিন্তা আছে? অবশ্যই, এখানে আমলাতন্ত্রের জায়গাটি সংস্কার ছাড়া তো রাষ্ট্রের এই কাজগুলো আগানো যাবে না। সামগ্রিকভাবে রাষ্ট্রের সকল জায়গায় আমরা খুব দ্রুতই সমাজের অভিজ্ঞ মানুষের সাথে আলোচনার মাধ্যমে প্রস্তাবনা হাজির করে কাজ শুরু করব। বৈষম্যকে দূরীকরণের, যেটা নিয়ে আপনাদের প্রথম শব্দ বৈষম্য বিরোধী, মানে বৈষম্যকে আসলে মানে আমরা কি ছাড় থাকবে নাকি সেবাদাতা হবে? অবশ্যই ছাড় হবে না, আমরা সেবা দিতে এখানে এসেছি, আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি চাকরিতে বৈষম্য দূর করেছে, এখন রাষ্ট্র সমাজে বৈষম্য দূর করে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করবে। এই লক্ষ্য নিয়েই আমাদের আজকের পদযাত্রা। I made one from exclusive for Al Jazeera because we've been following you all. I made this for the global audience. ধন্যবাদ ভাই। আমরা দেখলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রে যিনি আছেন, দেখছিলাম নাহিদ ইসলাম কথা বলছিলেন। জি, মিতি সানজানা, বিদেশে আমাদের বেশ কিছু টাকা পাচার হয়ে গেল আর ব্যাংক যে লুট হয়ে গেল, সেসব ফিরিয়ে আনতে পারবো আমরা, কি মনে করেন আপনি? জি, আসলে টাকা তো আর বেশ কিছু পাচার হয়নি, অনেক 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 টাকা পাচার হয়ে গিয়েছে বিদেশে। তো সেগুলো ফিরে আনার একজন আইনজীবী হিসেবে আমার জানা মতে আসলে অন্য দেশে যদি কেউ কোনো টাকা রাখে, সেটি হয়তো সেই সমস্ত দেশে সেভাবে আইনগতভাবে আমি জানি না ফিরে আনার আসলে কতটুকু সুযোগ রয়েছে। এবং আমরা তো দেখেছি যে ওই যে প্রাক্তন যে প্রধানমন্ত্রী, তার পিয়নের 400 কোটি টাকা। 400 কোটি টাকা শুনেই কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, 400 কোটি টাকা। কিন্তু সেই 400 কোটি টাকা আমি মনে করি যে তার লেফট ওভার, বিদেশে তার হাজার হাজার কোটি টাকা রয়েছে, এটা জাস্ট লেফট ওভারটা তিনি মানে বাংলাদেশে একটা আছে আর কি তার কিছু টাকা। তো এখানে আসলে আমি মনে করি যে পিছনের দিকে যেখানে যেখানে অবশ্যই আইনগত ব্যবস্থা রয়েছে, দেশের মধ্যে যে টাকাগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আসলে ক্রোধ করে বাজেয়াপ্ত করা যায় সেই বিষয়টিকে অবশ্যই দেখতে হবে। আইনগতভাবে আমরা জানি যে অনেক জায়গা জমি দখল হয়ে গিয়েছে, অনেক মানুষের অনেক কিছু দখল, অনেক কিছু হয়ে গিয়েছে, সেগুলো যাতে তারা কিভাবে আইনগতভাবে প্রপারলি ফেরত পায় এবং বিচার বিভাগ যাতে আসলে স্বাধীনভাবে কাজ করতে পারে। এবং আমি আশা করবো যে নতুন যারা রয়েছেন তারাও কিন্তু খুব সতর্ক বার্তা আসলে আমরা দিতে চাই তাদেরকে, যে বাংলাদেশের জনগণ জনতা তারা কিন্তু আপনারা যে পরিণতি দেখলেন, যে একটি আমি বলবো যে হায় কি সমাপন,
এই যে এইভাবে যাতে কারো আর সমাপ্তি কোনো না হয়। বাংলাদেশের জনগণ, আমরা একসময় মানুষ, তারা কিন্তু ভালোই, তারা খেয়ে পড়ে যেভাবে চলছিল, কেউ কোনো কিন্তু সেভাবে ওইভাবে করে কিন্তু এই ধরনের প্রতিবাদ করেনি। কিন্তু আপনি যখন দেয়ালে মানুষকে এমন জায়গায় ঠেকিয়ে দেন যে যেখানে তিনি আর নিঃশ্বাস নিতে পারে না, তার কোনো ব্রিদিং স্পেস নেই, তখন কিন্তু এই ধরনের রেভলিউশন ঘটে। এই যে অ্যাকুমুলেটেড হয়ে দিনের পর দিনের যে ক্ষোভ, দুঃখ, কষ্ট, প্রতিটি জায়গায় নেপোটিজম। আপনার বাবা নাই, আপনি রাজনীতি করতে পারবেন না, আপনার চাচা নাই, আপনার প্রভাবশালী লোকজন নাই, তার মানে আপনি রাজনীতি করতে পারবেন না, আপনি ব্যবসা করতে পারবেন না। এভাবে তো চলতে পারে না দিনের পর দিন। এবং এখনো যারা নতুন রয়েছে, আমরা কিন্তু সবসময় এই বিরোধিতা করেই যাব যে যেখানে যে অনিয়ম হবে সেখানে কিন্তু অবশ্যই আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে, এবং বাক স্বাধীনতা সেটিকে যাতে কোনোভাবে কোনো অবস্থাতেই সেটিকে রেস্ট্রিক্ট করা না হয়। জি মিতি সঞ্জনা, জি অনুষ্ঠানের সময় একেবারে শেষ হয়ে এসেছে। স্যার আবুল কাশেম ফজলুল হক স্যার, এক লাইনে বলতে হবে, আসলেই আমার কাছে আর কোনো সময় নেই, এক লাইনে আপনার শেষ উপদেশটি যদি একটু বলতেন। না, আমরা তো আশা করি এবং জনগণের মধ্যেও একটা আশা আছে যে পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নতির দিকে যাবে। জি অনেক ধন্যবাদ স্যার। জি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নতির দিকে যাবে। উপদেষ্টাদের কাছে আমার কিছু অনুরোধ আছে, থাকবে ভিআইপি মুভমেন্টের কারণে পথে যেন যানজট না হয়, তারা যেন গণপরিবহনে চড়েন, সকাল সকাল নিজে গিয়ে সপ্তাহে একদিন বাজার যেন করেন, যেন দেখতে পারেন যে আসলে বাজারে জিনিসপত্রের দাম কীরকম, দেশের হাসপাতালে গিয়েই যেন চিকিৎসা নেন, তাদের সন্তান বা আত্মীয় পরিজন যেন দেশের সরকারি প্রতিষ্ঠানে পড়েন। তাহলেই না বুঝবেন আমরা নাগরিকরা, এই দেশের নাগরিকরা কেমন করে থাকি, তাহলেই না সকল বৈষম্য ঘুচবে। তারা যদি তাদের জীবন ধারণে বৈষম্য তৈরি করেন আমাদের সাথে তাদের, তাহলে কি করে এই বৈষম্য ঘুচবে? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী রবিবার আবারও দেখা হবে।